নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। পুরাণ আর প্রাচীন গ্রন্থগুলোর পাতা উল্টালে আমরা এমন সব বংশলতিকার খুঁজ পাই যা সত্যিই অবাক করার মতো। আজ আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ আর উইকিপিডিয়ার তথ্যের উপর ভিত্তি করে ঠিক তেমনই একটা বিশাল আক্ষরিক অর্থেই মহাকাব্যিক এক পারিবারিক কাঠামোর গল্প জানব। এই কাঠামোই কিন্তু সেই পৌরাণিক মহাবিশ্বের ভিত্তি স্থাপন করেছিল। আমরা কথা বলছি রাজা দক্ষ প্রজাপতি আর মনুর কন্যা প্রসূতির পরিবার নিয়ে। বিশ্বাস করুন, তাদের পরিবারের বিশালত্ব কল্পনাকেও হার মানায়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক আর এই বিশাল বংশলতিকাটা ধাপে ধাপে বুঝে নিই। আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা খুব সহজে ৫টি ভাগে জেনে নেব। ১. দক্ষের ৬০ কন্যা। ২. ধর্ম এবং কশ্যপের জোট। ৩. রুদ্রের ১১ স্ত্রী। ৪. চন্দ্রের ২৭ স্ত্রী এবং সবশেষে ৫. শিবের সাথে সতীর সেই বিখ্যাত বিদ্রোহ। পর্ব ১. দক্ষের ৭ কন্যা, এক বিশাল মাপের আখ্যান। রাজা দক্ষ প্রজাপতি এবং তার স্ত্রী প্রসূতির ঘরে জন্ম নিয়েছিল এক ঝাঁক কন্যা। প্রাচীন গ্রন্থগুলো খুব স্পষ্টভাবে বলছে যে এই কন্যারা প্রত্যেকেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং গুণবতী, আর এই কন্যারা মিলেই মূলত মহাবিশ্ব সৃষ্টির এক বিশাল নকশা তৈরি করেছিলেন। ৬০, হ্যাঁ, সংখ্যাটা একেবারে ঠিক ৬০। আজকের দিনে একটা পরিবারের ৬০ জন সন্তানের কথা ভাবাই যায় না, তাই না? কিন্তু সেই পৌরাণিক কাঠামোতে বিভিন্ন রাজবংশ আর মহাজাগতিক শক্তির সাথে সম্পর্ক বা জোট তৈরির জন্য এটাই ছিল একটা দারুণ কৌশলগত উপায়। এখন সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই কন্যাদের বন্টন। একটু খেয়াল করলেই দেখবেন এই ৬০ জন কন্যাকে কিভাবে ৫টি মূল চরিত্রের মাঝে একেবারে নিখুঁত গাণিতিক উপায়ে ভাগ করে দেওয়া হয়েছে। চন্দ্রদেব পেয়েছেন ২৭ জন, কশ্যপ মুনি ১৩ জন, রুদ্রদেব ১১ জন, ধর্মদেব ৮ জন আর ভগবান শিব পেয়েছেন মাত্র ১ জনকে। এটাকে আজকের আলোচনার একটা মানচিত্র হিসেবে ধরে নিতে পারেন। পর্ব ২. ধর্ম এবং কশ্যপের জোট। প্রথম ২১ কন্যা। এই জোটগুলোই আসলে ছিল আমাদের পৌরাণিক মহাবিশ্বের একদম প্রাথমিক কাঠামোগত ভিত্তি। এই জোটের শুরুতেই আসছে ৮ সংখ্যাটি। দক্ষ তার প্রথম ৮ কন্যাকে ধর্মদেবের হাতে তুলে দিয়েছিলেন। ধর্মদেবের এই ৮ জন স্ত্রীর নামগুলো একবার শুনুন: শান্তি, পুষ্টি, ধৃতি, তুষ্টি, ক্ষমা, শ্রদ্ধা, মতি এবং স্মৃতি। লক্ষ্য করেছেন নিশ্চয়ই? এগুলো তো নিছক কোনো নাম নয়, এগুলো আসলে মানব চরিত্রের এক একটি ইতিবাচক গুণ বা ধর্ম। প্রাচীন গ্রন্থে কিভাবে এই বিমূর্ত ধারণাগুলোকে একেবারে জীবন্ত চরিত্রের রূপ দেওয়া হয়েছে, এটা তার একটা অসাধারণ উদাহরণ। এর পরের গুরুত্বপূর্ণ সংখ্যাটি হল ১৩। এই ১৩ জন কন্যার বিয়ে হয়েছিল স্বয়ং বিখ্যাত ঋষি কশ্যপ মুনির সাথে। এই নির্দিষ্ট জোটটি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, কারণ কশ্যপ মুনিকে কিন্তু অনেক পৌরাণিক প্রজাতির পিতা হিসেবে ধরা হয়। কশ্যপ মুনির প্রথম ৭ জন স্ত্রীর নাম হল অদিতি, দিতি, কপিলা, দনু, কুদ্রু, মুনি এবং ক্রোধা। প্রাচীন গ্রন্থে পরিষ্কার উল্লেখ আছে যে অদিতি থেকে আদিত্য বা দেবতাদের জন্ম আর দিতি থেকে জন্ম দৈত্যদের। বুঝতে পারছেন তো? এই নামগুলোর আড়ালেই লুকিয়ে আছে বিশাল এক পৌরাণিক সৃষ্টির রহস্য। আর কাশ্যপ মুনির বাকি ৬ জন স্ত্রীর নাম হল দনায়ু, সিংহিকা, কালা, প্রধা, বিশ্বা এবং বিন্তা। এই বেন্তা হলেন গরুর আর অরুণের মাতা। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হল কাশ্যপ মুনির এই ১৩ জন স্ত্রীর মাধ্যমেই দেবতা, দানব, নাগ থেকে শুরু করে মহাবিশ্বের নানা প্রজাতির জন্ম হয়েছিল। পর্ব ৩. রুদ্রের ১১ স্ত্রী, বংশ পরম্পরা অব্যাহত। দক্ষের আরও একদল কন্যার জোট তৈরি হয়েছিল রুদ্রদেবের সাথে। রুদ্রদেবের সাথে ঠিক ১১ জন কন্যার বিয়ে সম্পন্ন হয়েছিল। মজার ব্যাপার হল এই জোটগুলো আগের প্রতিষ্ঠিত বংশলতিকার উপর ভিত্তি করেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। রুদ্রদেবের প্রথম ৬ জন স্ত্রী হলেন কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, ভীষ্ণা এবং কালিকা। নামগুলোর দিকে একটু মনোযোগ দিন। বিশেষ করে প্রথম ৪টে নামে ক ধ্বনির একটা অদ্ভুত মিল রয়েছে, তাই না? প্রাচীনকালে এই বিশাল গ্রন্থগুলো যাতে সহজে মুখস্থ রাখা যায়, তার জন্যই এই দারুণ কৌশলটি ব্যবহার করা হতো। রুদ্রদেবের বাকি ৫ জন স্ত্রী হলেন কলহপ্রিয়া, প্রম্লোচা, ভূষণা, রাসনা এবং সুকি। এর মাধ্যমেই রুদ্রদেবের ১১ জন স্ত্রীর তালিকা সম্পূর্ণ হয়। আর এই নির্দিষ্ট জোটের অধ্যায়টিও বেশ সুন্দর একটা কাঠামোর মধ্য দিয়ে শেষ হয়। পর্ব ৪. চন্দ্রের ২৭ স্ত্রী, সবচেয়ে বড় জোট। সমগ্র প্রাচীন গ্রন্থগুলোর মধ্যেই এটা সম্ভবত সবচেয়ে বড় একক জোটের একটা দুর্দান্ত উদাহরণ। ২৭, হ্যাঁ, ঠিকই শুনছেন। ২৭ জন কন্যাকে একাই বিয়ে করেছিলেন
চন্দ্রদেব। এই বিশাল সংখ্যাটা যেমন চন্দ্রদেবের জোটের মহিমাকে তুলে ধরে, তেমনি এটা প্রাচীন মহাকাশবিদ্যা বা জ্যোতিষশাস্ত্রের দিকেও একটা খুব স্পষ্ট ইঙ্গিত দেয়। চলুন চটপট এই নামগুলো জেনে নিই। প্রথম 9 জন হলেন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা এবং আশ্লেষা। আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটু আধটু জানেন, তারা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন যে এগুলো আসলে নক্ষত্রের নাম, কি ঠিক তো? তালিকাটা কিন্তু চলতেই থাকছে। পরবর্তী 9 জন হলেন মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। তথ্যের এই বিশাল প্রবাহ আমাদের প্রাচীন গ্রন্থকারদের শৃঙ্খলার কথাই বারবার মনে করিয়ে দেয়। তারা ঠিক কতটা নিখুঁতভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই তথ্যগুলো সংরক্ষণ করেছেন, ভাবলেই অবাক লাগে। আর চন্দ্রদেবের শেষ 9 জন স্ত্রীর নাম হল মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এত বড় একটা তালিকা মনে রাখা এবং সেটাকে নির্ভুলভাবে লিপিবদ্ধ করা সত্যিই এক অসাধারণ কাঠামোগত শৃঙ্খলার পরিচয় দেয়। পর্ব 5, শিবের সাথে সতীর বিদ্রোহ, এক ব্যতিক্রম। এতক্ষণ তো আমরা বেশ সুশৃঙ্খলার ছকে বাঁধা জোটগুলোর কথা জানলাম। এবার আমরা এমন একজন ব্যতিক্রমী কন্যার দিকে নজর দেব যার গল্পটা রীতিমতো নাটকীয়। 1. এই বিশাল বংশলতিকায় মাত্র একজনই ছিলেন একদম আলাদা। তিনি হলেন দক্ষের 60তম কন্যা সতী, যিনি সেই আমলের সমস্ত প্রথা ভেঙে দিয়েছিলেন। প্রাচীন গ্রন্থগুলো এখানে খুব পরিষ্কারভাবে একটা বৈপরীত্য আমাদের সামনে তুলে ধরেছে, আর সেটাও একেবারে নিরপেক্ষভাবে। খেয়াল করে দেখুন, একদিকে 59 জন কন্যা পিতার পূর্ণ সম্মতি আর আশীর্বাদ নিয়ে নির্দিষ্ট দেবতাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু অন্যদিকে একমাত্র কন্যা সতী, তিনি তার পিতার ইচ্ছার একেবারে বিরুদ্ধ গিয়ে ভগবান শিবকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। সূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে যে শিব এবং সতীর এই বিয়েতে পিতা দক্ষের বিন্দুমাত্র সায় ছিল না। সবশেষে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করার পর একটা প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসতেই পারে। যেখানে 59 জন কন্যা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে একদম বাধ্য মেয়ের মতো পৌরাণিক মহাবিশ্বের এত বিশাল সব জোট গঠন করলেন, সেখানে আমরা কেন বারবার সেই একজন বিদ্রোহী কন্যা সতীর গল্পটাই সবচেয়ে বেশি মনে রাখি? এটা কি কেবলই নিয়ম ভাঙার প্রতি আমাদের একটা সহজাত আকর্ষণ, নাকি অন্ধ আনুগত্যের চেয়ে বিদ্রোহের ঐতিহাসিক প্রভাব সবসময়ই একটু বেশি হয়? এই চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করি প্রাচীন এই উৎসগুলো থেকে নেওয়া আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই নতুন কোনো বিষয় নিয়ে আবারও বিশ্লেষণে ফিরে আসব। ভালো থাকবেন, ধন্যবাদ।